4 সাদা ইঁদুর। এবার আমার বিস্মিত হবার পালা। লাফিয়ে উঠে জিজ্ঞেস করলাম, মহিলা? মহিলা? কেনাকির সেই হিংসুক স্ত্রী। ও আমাকে অনেক পছন্দ করে। ওর কাছ থেকেই সব খবর বের করতাম। খুব দ্রুত আর নীরবে ওর কাছ থেকেই সব খবর খুব দ্রুত আর নীরবে চলাফেরা করতে পারে বলে সবাই ওকে সাদা ইঁদুর নামে ডাকে। কেনাকিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে ওর একটা পরিকল্পনা আছে। সম্ভবত এর কথাই আপনি স্বপ্নে দেখেছেন বা শুনেছেন। তাহলে তো দেখা যাচ্ছে হ্যান্স মহিলাটা কেনেকিকে পছন্দ করে। আমারও তাই মনে হয়। অথবা সে হয়তো ভাবছে অন্যান্য মহিলাদের ও পক্ষ হবে, তারা তখন মারা যাবে বা হয়ে যাবে খুব কুৎসিত। তখন সে দখল করবে কেনেকিকে। এটাই হলো ওর গল্প। বাস, মেয়েটার সাথে এখনই দেখা করব। তার চেয়ে বরং খেয়ে নিলেই ভালো করবেন বাস। কারণ মহিলাদের কিছুক্ষণ অপেক্ষা করিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। তাতে তারা আপনার সম্বন্ধে আরও একটু বেশি ভাববে। মেয়েটার সাথে এখনই দেখা করব। তার চেয়ে বরং খেয়ে নিলেই ভালো করবেন বাস। কারণ মহিলাদের কিছুক্ষণ অপেক্ষা করিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। তাতে তারা আপনার সম্বন্ধে আরও একটু বেশি ভাববে। হ্যান্সের সব কথার পেছনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে, সেটা জানি বলেই ওর কথা মেনে নিলাম। যদিও কখনো কখনো মনে হয় ও আবোল তাবোল বকছে। খাওয়া শেষ হলে পাহাড়ের নিচের একটা ঘন ঝোপের কাছে নিয়ে গেল হ্যান্স। জায়গাটা ছিল ক্যাম্প থেকে 200 গজের মতো দূরে। সেখানে ছোট একটা ডোবার পাড়ের ঝোপের পেছনের থেকে একদম নিঃশব্দে বেরিয়ে এলো ছোটোখাটো এক মহিলা। এতই নীরব ছিল তার চলাচল যে মনে হচ্ছিল সে মানুষ নয়, একটা ভূত। চাঁদের আলো পড়ছিল তার পরনের সাদা রোবের উপর। আমাদের সামনে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়েছিল সে। তারপর মাথা থেকে হুডটা ফেলে দিল। প্রকাশ পেল সুন্দর একটা মুখ। ফর্সা চেহারাটা দেখে মনে হচ্ছিল তার গায়ে ইউরোপিয়ান রক্ত থাকতে পারে। সে আমার দিকে মুহূর্তখানেক তাকিয়ে রইল। তারপর হঠাৎ হাঁটু মুড়ে বসে আমার হাতটা টেনে নিয়ে চুমো খেলো তাতে। হয়েছে, ওঠো, বলো কি চাও। তাকে ওঠাতে ওঠাতে জানতে চাইলাম। আবেগাক্রান্ত কণ্ঠে আরবিতে সে বলল, লর্ড, আমি কেনাকির একজন দাসী। এখানে সবাই আমাকে সাদা ইঁদুর নামে ডাকে। যদিও অন্য জায়গায় আমার আরও ভালো নাম রয়েছে। কেনাকি এক ছায়াকে ভালোবাসে, তাই অন্য কোনো মেয়ের দিকে সে ফিরেও তাকায় না। কিন্তু তবুও আমি ওর জাদুতে মোহিত। তাই আপনার কাছে প্রার্থনা নিয়ে এসেছি লর্ড। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে দয়া করে ওকে বাঁচান। আমি? হ্যাঁ লর্ড, আপনি। তারপর আমি আর কিছু বলছি না দেখে সে তাড়াতাড়ি বলল, আমি জানি সাদা লোকেরা বিনা পারিশ্রমিকে কোনো কাজ করে না। আপনাকে দেওয়ার জন্য আমার নিজেকে ছাড়া তো আর কিছু নেই। আমি আপনার খুব ভালো একজন দাসী হয়ে থাকব। কেউ তাতে কিছু মনে করবে না, কারণ সে বলে দিয়েছে আমার যেখানে ইচ্ছা চলে যেতে পারি। ভয় পাবেন না বাস। ও যখন আপনাকে বলেছে আসলে বুঝিয়েছে আমাকে। আমার কানে ফিসফিস করে রাজভাষায় বলল হ্যান্স। কোনোই দিয়ে ওর পেটে জোরে এক গুঁতো মারলাম। তাতে ফুসফুস খালি হয়ে যাওয়ায় বকবকানি থামাতে বাধ্য হলো ও। আমি বললাম, তোমার যদি কোনো পরিকল্পনা থাকে বলো, তবে এটাও জেনে রেখো সাদা ইঁদুর, আমার কোনো দাসীর দরকার নেই। তাহলে আমাকে তাড়িয়ে দিতে পারেন, তবে লর্ড আমার ইচ্ছা আপনি পূরণ করে দিলে আমি তো আপনার
অনুগত দাসী হয়ে থাকবো বলে কথা দিলাম। শুধু একটাই প্রার্থনা, আমাকে কখনো দয়া করে আপনার হটেন্টট ভীত বা শিকারীদের হাতে তুলে দেবেন না। আহ, সবাই কি দারুণ অভিনয়! আমার পেছন থেকে হালকা গর্জনের সুরে হ্যান্স বলল। অধৈর্য হয়ে বললাম, পরিকল্পনাটা কি সেটা বলো। সেটা হচ্ছে যে ক্লিফের উপর কেনেকির বাড়ি, সেটায় যাওয়ার একটা গোপন রাস্তা আছে। খুব কম লোকই এই রাস্তাটা সম্বন্ধে জানতো। এখন শুধু আমি আর কেনেকি জানি। আপনার দুই শিকারী আর ভীত সহ আপনাকে সেখানে নিয়ে যাব। ওখানে পৌঁছে দরকার পড়লে পাহারাদার 3 জনকে সামলাবেন। তারপর সেখান থেকে বের করে আনবেন কেনেকিকে। আজগবি চিন্তা। কেনেকির বাড়ি যাওয়ার সময়ই ওই পথ পরীক্ষা করেছি। ওখানে কোনো বেড়া দেয়া হয়নি, কারণ ওই ক্লিপটায় একটা ঝুলে থাকা পাথর আছে। অনেক লম্বা রশি ছাড়া ওটায় চড়া বা ওর উপর থেকে নেমে আসা সম্ভব না। বাইরে থেকে তাই মনে হয়, কিন্তু ওই ক্লিপটার ভেতর দিয়ে একটা ট্যানেল আছে। সেটা গিয়ে মিশেছে আরেকটা ট্যানেলে। সেই ট্যানেলের একটা মুখ চলে গেছে সেখানে, যেখানে বসে কেনেকি আকাশের তারা দেখে। বুঝতে পেরেছেন লর্ড? নট করলাম। ও আসলে বলতে চাইছে সেই বারান্দাটার কথা, যেখানে বসে আমি আর কেনেকি ব্র্যান্ডি খেয়েছি। কিন্তু উঠানটা তো একদম নিরেট। ওটা কিভাবে পার হব? মেঝের একটা ব্লক চুন আর অন্যান্য জিনিস দিয়ে বানানো হয়েছে, যেটা যেন ওটাকে দেখতে পাথরের মতো লাগে। কিন্তু ওই ব্লকটা নিচে থেকে সরিয়ে ফেলা যায়। গোপন ব্যাপারটা আমার জানা আছে। ক্যানিয়নের শুরুর এলাকা এখান থেকে খুব একটা দূরে নয়। তাই এমন সময় রওনা হতে চাই যেন মধ্যরাতের 2 ঘন্টা পর সেখানে সবাই পৌঁছাতে পারি। তখন অসুস্থদের সেবাকারীরা ছাড়া বাকি সবাই ঘুমিয়ে থাকবে। জানেনই তো, শহরে মহামারী ছড়িয়ে পড়েছে, আর রোগীদের দেখাশোনাকারীরা সামান্য আওয়াজের প্রতি মনোযোগ দেয় না। এখন বলুন, আপনি কি আমার সাথে আসবেন? না, কারণ এসএফ পাগলামি। তাছাড়া কেনেকিকে আমি 1 সপ্তাহ বা টেনে টুনে 2 সপ্তাহ ধরে জানি। তার জন্য কেন আমার বা আমার ভীতদের প্রাণের ঝুঁকি নেব? শান্ত কণ্ঠে বললাম আমি। সে আমার কথাটা চিন্তা করে দেখল, তারপর বলল, কারণ আপনি যেখানে যেতে চান কেবলমাত্র সেই পারে আপনাকে সেখানে নিয়ে যেতে। জাঞ্জিবার ছাড়া নির্দিষ্ট কোথাও যাওয়ার ইচ্ছা আমার এখন আর নেই। আবারও সে চিন্তা করল, তারপর বলল, আপনি যাবেন কারণ আপনি কেনেকির স্বর্ণ আর আইভরি নিয়েছেন। উত্তরে তেতো খাওয়া চেহারা করে বললাম, কেনেকির স্বর্ণ আর আইভরি নিয়েছিলাম একটা নির্দিষ্ট অভিযানে ওকে আমার সাথে নেয়ার জন্য। কিন্তু ও যদি আসতে না পারে সেক্ষেত্রে ওর কোনো দাবি ছিল না। কাজেই ও আসতে না পারলে আমার তো কোনো দোষ নেই। সুতরাং আমাদের কথা এখানেই শেষ। ভালো বলেছেন লর্ড, সাদা মানুষদের পাক্কা ব্যবসায়ী সুলভ কথা। তবে আমার কাছে আরও একটা কারণ আছে। মনে হয় যে কোনো লোক সে কারণটা শুনবে। আপনি কেনেকিকে সাহায্য করবেন কারণ আমি আপনার দাসী। আপনার কাছে এটা প্রার্থনা করছি। দারুণ চালাক। ও বাসকে চিনে ফেলেছে। হ্যান্সকে বিড়বিড় করে বলতে শুনলাম। ওর কথাগুলো আমার মনকে আরও শক্ত করে ফেলল। তাই মেয়েটার কথার জবাবে বললাম, আফ্রিকার কোনো মেয়ের জন্যই যাব না। এমনকি ওদের সবাইও যদি আসে তবুও না। সাদা ইঁদুর, তুমি কি আমাকে পাগল মনে করেছ? তার মুখে শুষ্ক একটু হাসি ফুটল।
তারপর সে বলল, না লর্ড, আপনাকে পাগল মনে করি না, তবে মনে হচ্ছে আমি নিজেই পাগল হয়ে গেছি। অনেকের মতো আমিও লর্ড মাকু মাজানের সম্বন্ধে নানা গল্প শুনেছিলাম যে তিনি মহৎ হৃদয়ের ভদ্র সজ্জন একজন মানুষ, যিনি কথা দিয়ে কখনো ভাঙেন না, বিপদে নির্ভরযোগ্য একজন মানুষ, সাহসী লোক, যিনি কোনো বিপদাপন্ন মানুষকে ফিরিয়ে দেন না। ভালো একটা কারণ দেখানো গেলে সেটার জন্য ঝুঁকি নেওয়ার দুর্লভ মানসিকতা সম্পন্ন রোমাঞ্চপ্রিয় একজন মানুষ, এমন একজন যিনি অল্পতেই খুশি হওয়ার মহান মন্ত্র জানেন। এসব ওই ছোট হলুদ লোক এবং আরও অনেকের কাছ থেকে শুনেছিলাম। ও হ্যাঁ, কেনেকির কাছ থেকেও শুনেছিলাম, এবং দূরে থেকে দেখে আমিও তাই বিশ্বাস করে বসেছিলাম। ভাবতাম এসবই সত্যি। এখন দেখছি আমি ভুল ভেবেছিলাম। দেখতে পাচ্ছি লর্ড মাকুমাজান অন্যান্য সাদা ব্যবসায়ীদের মতোই, তাদের চেয়ে খারাপ বা ভালো নন। কারো সাহায্য না পেলে আমি একা কেনেকির জন্য কিছু করতে পারবো না। যদিও আমার আত্মার নামে শপথ করে বলেছিলাম ওকে সাহায্য করব। কাজেই আমাদের কথা এখানেই শেষ। আপনাকে বিরক্ত করায় ক্ষমা চাইছি। আপনার চোখের সামনেই এখন সব শেষ হবে, আর আমি চলে যাব বহু দূরে। যার সেবা করতাম সেখানে গিয়েই তাকে আমার চেষ্টার বর্ণনা দেব। মহিলাটির দিকে তাকিয়ে ভাবছিলাম, আসলে সে কি বোঝাতে চাইছে, আর ওর কথার মধ্যে আসলে সত্য আছে কতটুকু। আমি যখন এসব ভাবছি তখন ও কোণা থেকে যেন বিরাট এক ছুরি বের করে উঁচু করে ধরেছে নিজের বুকে বসিয়ে দেবে বলে। লাফিয়ে উঠে ওর হাত ধরে ফেললাম। তুমি নিশ্চয় কেনেকিকে অনেক ভালোবাসো, বললাম ওকে। তবে যতটা না ওকে বললাম তার চেয়ে বেশি শোনালাম নিজেকে। মুখে অদ্ভুত একটা হাসি টেনে এনে ও বলল, না লর্ড, আমি ওকে ভালোবাসি না, বরং মনে হয় ঘৃণাই করি। এখন পর্যন্ত এমন কাউকে খুঁজে পাইনি যাকে ভালোবাসতে পারবো। তারপরে সে আমার মালিক, আর আমি তার কাছে শপথ করেছি যতক্ষণ সম্ভব তাকে বাঁচানোর চেষ্টা করব। এ শপথ কখনো ভাঙা যাবে না। এখন আমি আমার কথা রাখবো, নতুবা বিলীন হয়ে যাব চিরতরে। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। সেই অদ্ভুত দৃশ্যটা কখনো ভুলব না। ডোবার পাড়ে এক টুকরো খোলা জায়গা, সেখানে একটা ঝোপের ধারে দাঁড়িয়েছিল মেয়েটা। ওর গায়ে পড়ছিল পূর্ণ চাঁদের উজ্জ্বল আলো। সেই আলোয় কালো চুলের ফ্রেমে বাঁধা ছোটোখাটো মহিলাটার চেহারাটা রীতিমতো ভৌতিক লাগছিল। তার উপর ওর হাতে ছিল তুলে ধরা একটা ছুরি, সেটাও তুলেছে নিজের বুকে বসিয়ে দেবে বলে। অপর দিকে ছিলাম আমি, দ্বিধান্বিত ও বিরক্ত। বোকার মতো একটা অবস্থায় দাঁড়িয়েছিলাম ওর হাতের কবজি ধরে, যাতে ছুরিটা পড়ে না যায়। আর আমার পেছনে ছায়ার প্রান্তে হাসি হাসি মুখ করে দাঁড়িয়েছিল হ্যান্স। আমাদের তামাশা দেখে খুব মজা পাচ্ছিল। ওর মুখ দেখে মনে হচ্ছিল আদ্যিকালের প্রাচীন এক বুড়ো সে, যে কিনা জ্ঞান বৃক্ষের ফলের স্বাদ বহুকাল আগেই গ্রহণ করেছে। ফলে আমাদের দেখে মজা পেলেও শেষ পর্যন্ত কি হলো না হলো তাতে ওর কিছুই আসে যায় না। জঘন্য, কিন্তু তারপরেও ভালো লাগার মতো এক মানুষ, হটেনটট হ্যান্স। আর আমার সামনের মহিলাটাও সুন্দর। কিসের সুন্দর, বরং বলা উচিত অনিন্দ রূপসী। তার চেহারায় তখন ছিল এক রহস্যময় ভাব, আর ছিল, আমার শুধু বলা উচিত, ওই সময় যে দৃশ্যটার অবতারণা হয়েছিল সেটা আমি কখনোই ভুলতে পারবো না। নাটকে অভিনয়ের দৃশ্যের মতো। আমরা যখন স্থির দাঁড়িয়ে, তখন মাথায় একটা চিন্তা খেলে গেল। সেটা হচ্ছে, এই মহিলাটা যদি আসলে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমার কি ওকে থামানো উচিত না?
যদিও সে ঘোষণা দিয়েছে যার জন্য মরবে তাকে সে ঘৃণা করে। ভাবছিলাম ঘৃণাই যদি করে তাহলে মরার দরকারটা কি। আর যেহেতু কেনেকির জিনিস নিয়েছি, তাই আমার উচিত সম্ভব হলে ওকে সাহায্য করা। তাছাড়া একটা মহিলাকে চোখের সামনে এভাবে মরতে তো দিতে পারি না। ছুরিটা ওর হাত থেকে কেড়ে নিতে পারি, কিন্তু ও আরও একটা ছুরি বের করতে পারে। তাছাড়া আত্মহত্যার আরও হাজারটা উপায় আছে। আমি বললাম, ছুরিটা আমাকে দাও, তারপর এসব কথা বলি। সে হাত থেকে ছুরিটা ছেড়ে দিল। ওটার উপর পা দিয়ে আমি ওকে ছাড়লাম। বললাম, ভাবছি সম্ভব হলে তুমি যা চাইছো তা করব। আপনার চেহারা দেখে সেটা বুঝতে পেরেছি লর্ড। মলিন একটু হেসে ও জবাব দিল, কিন্তু সাদা ইঁদুর, আমি একা পারবো না। অন্যদেরও এ কাজে তাদের জীবনের ঝুঁকি নিতে হবে, যেমন হ্যান্স। আর হয়তো ওই দুই শিকারীর সাহায্যও আমার লাগবে, কিন্তু এমন একটা কাজে আসার জন্য আমি ওদের নির্দেশ দিতে পারি না। তাছাড়া জানিও না যে বললেই এমন ঝুঁকি তারা নেবে কি না। সে হ্যান্সের দিকে ঘুরে দাঁড়ালো, চোখে প্রশ্নবোধক দৃষ্টি। ওর দৃষ্টির সামনে হ্যান্স যেন একটু অস্বস্তিতে পড়ে গেল। মাটিতে থুতু ফেলে হ্যান্স বলল, বাস, যদি যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে বলবো বাস নেহাত বোকা, কিন্তু তারপরে আমি বাসের সাথে যাব। কেনেকিকে ফাঁদ থেকে উদ্ধার করতে নয়, বরং বাসের রেভারেন্ড বাবাকে কথা দিয়েছিলাম বলে। অন্য দুজনের কথা বলতে পারবো না, তবে আমার মনে হয় ওরা বলবে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ, আমরা যাচ্ছি না। কিন্তু তারা যদি বলেও হ্যাঁ যাব, তবুও বাসের উচিত হবে ওদের না নেয়া, কারণ ওরা এতই বোকা আর নিজেদের আত্মা নিয়ে এত বেশি চিন্তিত যে আমি নিশ্চিত শেষ সময়ে ওরা ভয় পেয়ে যাবে, অথবা অসময়ে শব্দ করে নির্ঘাত আমাদের বিপদে ফেলে দেবে। সাদা ইঁদুর যেমনটা বলল, অবস্থা আসলেই তেমন হলে গর্তের ভেতর চারজনের চেয়ে দুজন অনেক ভালো কাজ করতে পারবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হবে টম আর জেরিকে বেয়ারাদের কাছে পাঠিয়ে দেয়া। আরেকটা কথা, কেনেকিকে তুলে আনলে আরবরাও ছেড়ে কথা বলবে না। আরবরা তখন আমাদের দামি মালামাল থেকে দূরে থাকলে ওগুলো যেমন নিরাপদ থাকবে, তেমন আমরাও নিরাপদ থাকব। তাছাড়া অত মাল সামানা নিয়ে ওদেরকে ধীরেই চলতে হবে, তাই আমরা একটু দেরিতে রওনা হলেও ওদের নাগাল পেতে সমস্যা হবে না। শুনলে তো, এখন তোমার কিছু বলার থাকলে বলো। সাদা ইঁদুরকে বললাম আমি। এই হলুদ লোকটাকে ভাবতাম বোকার হদ্দ, কিন্তু একেবারের জন্য হলেও সে বুদ্ধির পরিচয় দিয়েছে। আমার একার পক্ষে সব কিছু করা সম্ভব না। গার্ডদের সামলাতে আর গর্তটার মুখ পাহারা দিতে মানুষ দরকার। তবে এক্ষেত্রে দুজনেই চারজনের কাজ করতে পারবে, হয়তো তার চেয়েও ভালো পারবে। সুতরাং হলুদ মানুষ যা বলেছে তাই করুন। আপনার শিকারীদের সূর্য ওঠার আগেই রওনা হয়ে বেয়ারাদের কাছে চলে যেতে বলুন। কেনেকিকে যদি উদ্ধার করতে পারেন তাহলে গোপন পথটা ধরে আরবদের আগেই বেয়ারা আর মালামালের কাছে চলে আসতে পারবেন। আরবদের অনেকটা পথ ঘুরে আসতে হবে। তারপরেও যদি ওরা আপনার আগে চলে যায়, সেক্ষেত্রেও ওরা থাকবে ক্লান্ত। ওদেরকে তখন আপনার বন্দুক দিয়ে সহজেই সামলাতে পারবেন। তুমি কি করবে জিজ্ঞেস করলাম, কারণ লক্ষ্য করেছি ও নিজেকে এ পরিকল্পনার মধ্যে রাখেনি। আমি জানি না। রহস্যময় হাসি মুখে এনে সে বলে গেল, আগেই বলেছি লর্ড, আমি আপনার দাসী। যেভাবেই হোক আমি আমার প্রভুকে অনুসরণ করে যাব, অথবা হয়তো চলে যাব তার আগে আগে। মনে পড়ল ও বলেছিল কেনেকি ওর মালিক বা প্রভু। এখন মনে হচ্ছে সাদা ইঁদুর ওর প্রতি ভীষণ অনুরক্ত, যদিও ওদের স্বভাবজাত অতি কথনের বদ অভ্যাসের কারণে নিজেকে সে আমার দাসী বলে
উল্লেখ করছে। যা হোক, এ ব্যাপারটা নিয়ে আর কথা বাড়াইনি। তাছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাথা ঘামানো দরকার ছিল এবং ওর পুরো পরিকল্পনা শুনে সেটা বিচার করাও ছিল অতি জরুরি একটা ব্যাপার। মোটামুটি সব কিছু জেনে নেয়ার পর সাদা ইঁদুরকে বললাম লুকিয়ে থাকতে। তারপর আমি আর হ্যান্স ফিরে গেলাম আমাদের ক্যাম্পে। গিয়ে টম আর জেরিকে ডেকে পাঠালাম। ওরা এলে পরে বললাম আমাকে আর হ্যান্সকে শহরে যেতে হবে, কারণ সেখানে গোপন ও গুরুত্বপূর্ণ একটা বিষয়ে একজনের সাথে কথা বলা দরকার। আর ওদেরকে নির্দেশ দিলাম ভোরের 2 ঘন্টা আগে বেয়ারাদের জাগিয়ে রওনা হয়ে যেতে। বললাম নির্দিষ্ট একটা পাহাড়ে গিয়ে ওরা আমাদের জন্য অপেক্ষা করবে। ওই পাহাড়টা ছিল আমাদের সবার চেনা, কারণ আমরা একবার শিকার করতে গিয়েছিলাম ওখানে। গিয়েছিলাম খাবারের স্বাদ পরিবর্তনের জন্য ডুইকার হরিণ আর বাস্টার্ড পাখি মারতে। ওদেরকে একটু বিরক্ত দেখালো, তবে বলল যে আমার হুকুম পালিত হবে। তারপর ওরা গিয়ে ডেকে নিয়ে আসে বেয়ারাদের প্রধানকে। এসে বলে ওকে কথাগুলো আবার শোনাতে। বললাম আমি। শুনে লোকটা ঘুমাতে চলে যায়। তারপর টম বলে সে আমার সাথে টাউনে যেতে চায়, কারণ সে মনে করে ওখানে আমি বিপদে পড়তে পারি। তাকে ধন্যবাদ জানিয়ে বললাম আমি নিরাপদেই থাকব। তারপর আমরা আলাদা হয়ে যাই। ভাবছিলাম আমি আর ফিরে না এলে ওরা কী করবে। হয়তো উপকূলে ফিরে গিয়ে বন্দুক আর অন্যান্য মালামাল বিক্রি করে বড়লোক বনে যাবে। হ্যান্সকে শুতে বলে আমিও শুয়ে পড়লাম। সময় মতোই ঘুম থেকে জেগে উঠি আমি। এটা অবশ্য আমি সবসময়ই পারি। উঠে হ্যান্সকে খুঁজে বের করলাম এবং গুছিয়ে নিলাম যেসব জিনিস নেওয়া দরকার সেগুলো। খুব বেশি কিছু ছিল না অবশ্য। নিয়েছিলাম ঠান্ডা চা ভরা একটা বোতল, ছোট একটা ফ্লাস্কে করে স্পিরিট, খাবারের দরকার পড়তে পারে ভেবে নিয়েছিলাম 2 ফালি বিলটং শুকনো মাংসের ফালি আর কয়েক গজ লম্বা চিকন রশি। অস্ত্র হিসেবে নিয়েছিলাম উইনচেস্টার রিপিটার রাইফেল, পকেট ভরা গুলি, একটা রিভলভার ও খাপে ভরা ধারালো একটা কসাইয়ের ছুরি। হ্যান্সের রাইফেল ছিল না। ও নিয়েছিল 2টা রিভলভার, একটা ছুরি, একজোড়া মোমবাতি আর একটা ম্যাচ বক্স। সব কিছু নেওয়া হয়েছে নিশ্চিত হয়ে নিলাম। তারপর অন্যান্য মালামাল টম আর জেরি বহনের জন্য তৈরি করে দিয়ে সরে এলাম ওই ডোবার ধারে। সাদা ইঁদুর কিছু খায়নি চিন্তা করে ওর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। ডোবার ধারে পৌঁছে সাথে সাথে আমরা ওকে খুঁজে পাইনি। হ্যান্স বলতে লাগলো কোনো সন্দেহ নেই মহিলাটা নির্ঘাত আমাদের বোকা বানিয়ে পালিয়েছে। ও যখন এসব বলছে দেখলাম কালো ছায়ার মতো গাছের ছায়ায় মিশে বসে আছে সাদা ইঁদুর। কালো আবরণে নিজেকে ঢেকে রাখায় ওকে আর সাদা দেখাচ্ছিল না, দেখাচ্ছিল কালো। খাবার সাধলাম, কিন্তু সে মাথা নেড়ে বলল এখন থেকে আর খাবো না। আজব কথা। মেয়েটার কি যেন একটা আমার ভেতর বারবার সতর্ক ঘন্টা বাজাচ্ছিল, কিন্তু ব্যাপারটা খোলসা হচ্ছিল না। চাঁদের দিকে একবার তাকিয়ে ও বলল রওনা হওয়ার সময় হয়েছে লর্ড, আমাকে অনুসরণ করে আসুন, কিন্তু আগুন ধরাবেন না বা জোরে কথা বলবেন না। চলা শুরু করলাম আমরা। যাচ্ছিলাম বটে, কিন্তু আমার মন চেয়েছিল শঙ্কা আর সন্দেহের মেঘে। ক্ষীণ একটা জলধারার পাশে দিয়ে গেছে আমাদের রাস্তাটা। আগে একটা ঝর্ণার কথা বলেছিলাম, সম্ভবত সেটাই এই জলধারার উৎস। সেটা একটা হালকা ঝোপের ভেতর দিয়ে সামনে চলে গেছে। সন্দেহ নেই একসময় এখানে তীব্র গতির স্রোত ছিল, কিন্তু কালের বিবর্তনে এখন সেটা মৃতপ্রায়। তার সঞ্জীবনী অংশটুকু বহু আগেই ঢুকে গেছে মাটির এক বা একাধিক ফাটল দিয়ে অভ্যন্তরে। চলতে চলতে হ্যান্স তার চিন্তাগুলো আমার কানে ফিসফিস করে বলতে লাগলো। বলল যাত্রাটা বড় অদ্ভুত ব্যাস।
বাস এখন ছিল আমাদের ঘুমিয়ে থাকার কথা, তখন এই অন্ধকারের ভিতর ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছি। অথচ এই অন্ধকারের ভিতর ঘরে খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছি। মনে হচ্ছে না এলেই বেশি ভালো হতো। বাস কি খেয়াল করেছেন সাদা ইঁদুর মহিলাটা অত্যন্ত সুন্দরী? বাস হয়তো লক্ষ্য করেছেন কোনো বয়স্ক মহিলা কিছু চাইলে পুরুষদের কাছে সেটা দেয়া অসম্ভব বলে মনে হয়, কিন্তু একই জিনিস যদি কোনো সুন্দরী তরুণী চায় তখন পুরুষদের মনে হয় এটা কোনো ব্যাপারই না। বাজে বকো না, আমি ওকে সাথে আসতে রাজি আমি ওর সাথে আসতে রাজি হয়েছি, কারণ না আসলে ও আত্মহত্যা করে বসতো। সে ঠিক আছে বাস, কিন্তু যদি ও বলিদাগ পরা কালো একটা বুড়ি হতো তাহলে সে আত্মহত্যা করলো না কি করলো সেটা নিয়ে আপনি মাথা ঘামাতেন বলে মনে হয় না। তবে 3 মাস ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চামড়া কুঁচকে যাওয়া দাসী কেই বা চায়? রাগের সাথে হ্যান্সকে বললাম আমি। আগেও বলেছি হ্যান্স, আমার কোনো দাসীর দরকার নেই। আহ বাস, এখন এই কথা বলছেন ঠিকই, কিন্তু কখনো কখনো সিদ্ধান্ত বদলে ফেলেন। যেমন কয়েক ঘন্টা আগেই বলছিলেন তিনি কোনো মতেই বা কোনো কিছুর বিনিময়ে কেনাকিকে উদ্ধার করতে গুহায় ঢুকবেন না। কিন্তু দেখুন, আশেপাশে ঘোরাঘুরি করছে সিংহের দল, অথচ আমরা সেই গুহার দিকেই যাচ্ছি। খোদাই জানে কপালে কী আসছে। কোনো ব্যাপারে মত যদি নাই বদলান তাহলে হলুদ দাঁতওয়ালা কুৎসিত ইঁদুরের কথা না শুনে বড় বড় সুন্দর চোখ আর রহস্যময় হাসি দেয়া সাদা ইঁদুরের কথা কেন শুনলেন? বাস কি নিশ্চিত যে ও যা বলেছে তার সবই সত্যি? আমাকে জিজ্ঞেস করলে বলবো আমি ওকে বিশ্বাস করি না। নিজেকে কেনেকির স্ত্রী বলে দাবি করলেও আমার ঘোর সন্দেহ আছে যে আসলেই ও কেনেকির স্ত্রী কিনা। সেই মুহূর্তে আমরা ক্যানিয়নে ঢুকেছিলাম। আমাদের পথ প্রদর্শক তখন ঠোঁটে আঙুল রেখে ইশারা করলো চুপ করতে। ওর ইশারায় আমি যেন বেঁচে গেলাম। হ্যান্সের বিদ্রুপগুলো আসলেই গায়ে খুব লাগছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা ক্লিফের মধ্যে ঢুকে যাই। এর একপাশে ছিল গভীর খাদ। গভীরতম অংশটার তলা ছিল অন্তত 200 ফিট নিচে। ওদিকে পথের উপর পড়েছিল উপর থেকে খসে পড়া নানা আকৃতির বোল্ডার, ফলে ক্রমেই দুরূহ হয়ে উঠছিল এগিয়ে যাওয়া। জায়গাটায় চাঁদের আলো ঢুকতে পারছিল খুব সামান্যই। তার উপর গ্রীষ্মমণ্ডলীয় ঝোপঝাড় আর বড় বড় ঘাসে প্রায়ই ঢাকা পড়ে যাচ্ছিল মাথার উপর আকাশ। ফলে আশপাশে অন্ধকার যেন আরও জেঁকে বসছিল। তবে সৌভাগ্যবশত দুর্গম এ পথে বেশিক্ষণ হাঁটতে হয়নি। প্রায় আধা ঘন্টা ধরে ঝোপঝাড় এবং অন্ধকারের সাথে লড়াই আর কোমর ভাঙা পরিশ্রমের পর থামল সাদা ইঁদুর। তারপর ফিসফিস করে বলল, গুহাটা ওখানেই, কান পাতুন। উপরে কুকুরের ডাকাডাকির আওয়াজ শুনতে পাবেন। সত্যি কুকুরের ডাক শুনতে পাচ্ছিলাম। আফ্রিকায় এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু এমন অবস্থায় সেটাও অস্বাভাবিক লাগছিল। আবার সে বলল, এটাই সে জায়গা। খুব শীঘ্রই আমরা রওনা হব, কিন্তু তার আগে বিশ্রাম নিয়ে নিই। সামনে আমাদের সমস্ত শক্তি দরকার হবে। সাদা ইঁদুর হ্যান্সকে ওখানে বিশ্রাম করতে বলল, কিন্তু আমাকে নিয়ে গেল হ্যান্সের কানের আওতার বাইরে একটা সমতল পাথরের কাছে। পাথরটার উপর বসে পড়লাম আমি। আদিবাসীদের মতো করে আমার পায়ের কাছে এসে বসলো সাদা ইঁদুর। এমনভাবে বসলো যে মনে হচ্ছিল সেফ কালো একটা বোল্ডার। শুধু মুখের উপর চাঁদের আলো পড়ায় বোঝা যাচ্ছিল বোঝা যাচ্ছিল পাথর নয়, সে আসলে একটা মানুষই। বলল, লর্ড, বিপজ্জনক একটা কাজে যাচ্ছেন আপনারা। তবুও বলবো, আপনার নিজের বা হলুদ মানুষটার জন্য কোনো ভয় পাবেন না। কেন পাবো না?
আমার তো এখনই ভয় লাগছে। কেন পাবো না? আমার তো এখনই ভয় লাগছে। কেনেকির কাছে যাদের থাকতে হয়েছে তারা তার জ্ঞান সম্বন্ধে অল্প বিস্তর জেনেছে। জানেন নিশ্চয় কেনেকি তারার পূজা করে। ওর সাথে থেকে আর ওকে দেখে দেখে আমিও সামান্য কিছু গণনা করতে শিখেছি। আচ্ছা, আমাদের এই বন্ধুটি তাহলে একজন জ্যোতিষী? নিজেকে নিজে শোনালাম। আফ্রিকায় যে এ ব্যাপারটার চল আছে তা আমার জানা ছিল না। তবে মুখে বললাম, তা তোমার গণনা কি বলছে? কি আছে আমার ভাগ্যে? বলছে যে আপনারা দুজনেই নিরাপদ থাকবেন। এখনও আর কেনেকির সাথে যখন নতুন একটা অভিযানে যাবেন তখনও, এবং আরও অনেক বছর পর্যন্ত আপনি থাকবেন নিরাপদ। শুনে খুব খুশি হলাম। বিদ্রূপের হাসি হেসে কথাটা বললাম। তবে সত্যি কথা হচ্ছে, মনে মনে আসলেই খুশি হয়েছিলাম। এমনকি একজন সুশিক্ষিত মানুষও নিজের সম্বন্ধে সুন্দর সুন্দর কথা শুনলে খুশি হয়। আমিও তার ব্যতিক্রম নয়। তার উপর এমন অন্ধকার একটা জায়গা আর প্রতিকূল পরিবেশে অমন আশাদায়ক কথা শুনলে কার না ভালো লাগে? তখন সামান্য সাহস পেলেও অনেক কিছু পাওয়া হয়। আর হ্যান্সের ভাষায় বললে, খটখটে শুকনো রুটির সাথে সামান্য একটু মাখনও একেবারে কোনো কিছু না থাকার চেয়ে অনেক ভালো। আর একটা কথা লর্ড, আপনি কি বিশেষ কোনো আশীর্বাদে বিশ্বাস করেন? হ্যাঁ, করি। কিন্তু তেমন কিছু এই মুহূর্তে সাথে আছে বলে তো মোটেও মনে হচ্ছে না। ভুল বললেন লর্ড, আপনার মাথার উপর আশীর্বাদের ছায়া দেখতে পাচ্ছি। আমৃত্যুতা আপনার সাথে থাকবে। তুমি খুব ভালো মানুষ, কিন্তু আমি বুঝতে পারছি না কেনেকিকে তুমি ঘৃণা করো, অথচ তাকে উদ্ধারের জন্য এত কিছু কেন করছো। হয়তো কোনো দিনই বুঝতে পারবেন না। তবে আমি চাই আপনি সত্যি কথাটা জানুন। আপনার হটেনটট ভীতকে বলেছি আমি কেনেকির স্ত্রী, কিন্তু আমি তা নই। কারো স্ত্রী আমি নই। আমার নামও সাদাইদুন নয়। লর্ড, আপনি অনিন্দ সুন্দর একজনকে খুঁজতে যাবেন। আমি তার সেবায়েত। মনে হয় অনেক দূরের এক দেশে আপনি তার দেখা পাবেন। সম্ভবত আমাকেও সেখানে দেখবেন, এবং তাকে সাহায্য করার মাধ্যমে সাহায্য করবেন আমাকে। তখন আমাদের কাজের সময় হয়ে গেছে এখন আমাদের কাজের সময় হয়ে গেছে। তারপর সে আমার হাতটা তুলে নিয়ে তাতে ছোট্ট করে একটা চুমো খেলো। তার ঠোঁটের আলতো স্পর্শে মনে হলো একটা প্রজাপতি যেন আমাকে স্পর্শ করেই উড়ে গেল। তারপর সে হ্যান্সকে আসার জন্য ইশারা করলো। ওদিকে সাদা ইঁদুর কী বলল তা জানার জন্য কৌতূহলে মারা যাচ্ছিল হ্যান্স, আর থেকে থেকে রাগী চেহারা করে তাকাচ্ছিল আমাদের দিকে। ও আসার পর সাদা ইঁদুর আমাদেরকে খানিকটা উঁচু জায়গার দিকে এগিয়ে নিয়ে গেল। প্রাচীনকালে এখান দিয়ে বয়ে যেত তীব্র জলচর, ফলে জায়গাটা অনেক আগে থেকেই ছিল বেশ ঢালু। আমরা তখন একটা ঝোপের কাছে গিয়ে দাঁড়িয়েছি। ওটার ভেতর বড়সড় একটা পাথরও দেখতে পাচ্ছিলাম। ওখানে দাঁড়িয়ে ফিস ফিস করে সাদা ইঁদুর বলল, এই পাথরটারও অপর দিকেই ফাটলের মুখ। বাইরে উকি দিলে ক্লিপের চূড়াটা দেখতে পাবেন। সেটা অনেক উঁচু। অত উঁচুতে এমনকি রশি বেয়ে চড়াও ভীষণ মুশকিলের কাজ। আর আরবদের কাছে অত উঁচু রশি আছে কিনা সন্দেহ। যেমনটা বলেছিলাম, এই গুহা বা পানি প্রবাহের পথটার প্রায় পুরোটাই চলে গেছে মাটির নিচ দিয়ে। যদিও এখানে সেখানে আকাশের দেখা পাবেন। উপরের ক্লিপের খাড়া মুখে পৌঁছে গুহাটা পাথর ভেদ করে চলে গেছে। ওখানে পথ খুব খাড়া। এখন মোমবাতি জ্বালাতে হবে। একটা এখানে থাকবে যাতে পথ চিনে এদিকে ফিরতে পারেন, আর অপরটা থাকবে আমার কাছে, যাতে কোথায় পা ফেলতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিতে পারি। সব বুঝেছেন লর্ড? হ্যাঁ, কিন্তু ট্যানেলের মাথায়
পরে কি হবে? আগেই বলেছি লর্ড, চ্যানেলের মাথা শেষ হয়েছে কেনেকির ঘরের উঠানে। ওখানে একটা পাথর আছে, ওটা সরানো সম্ভব এবং সেটা সরানোর কায়দা আমার জানা আছে। ওখানে পৌঁছে মোমবাতি নেভানোর পর আমি গুহা মুখের পাথরটা সরিয়ে দেব। তারপর লুকিয়ে উপরে উঠে যাব আমি। আমার বিশ্বাস বারান্দায় একটা খুঁটির সাথে কেনেকিকে বেঁধে রাখা হয়েছে। অবশ্য দুই ঘরের যে কোনো একটাতেও রাখা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কাজটা একটু কঠিন হয়ে যাবে, অনেক কঠিন। চাপা হুঙ্কারের সাথে বললাম আমি। আমার কথার কোনো জবাব না দিয়ে ও বলে চলল, আশা করি প্রহরীরা ঘুমিয়ে আছে, কারণ ওরা নিশ্চয় ওখানে সাদা মানুষদের মদ খুঁজে পেয়ে গেছে। যদিও সেটা ওদের ধর্মে নিষিদ্ধ, কিন্তু মদ ওরা খুবই পছন্দ করে। ওদের সবার অবস্থায় এক, অথবা বোতলটা কোথায় সেটা কেনেকি নিজেও ওদের বলে থাকতে পারে। তারপর ওদের কাছে যদি কাকুতি মিনতি করে সেটা এগিয়ে দেয়, তাহলে ওরা সেটা চেখে দেখবেই। এতক্ষণে ওরা হয়তো পুরো বোতল শেষ করে ঘুমিয়ে গিয়ে থাকবে। এমনটা ঘটে থাকলে আমি কেনেকির বাঁধন কেটে দ্রুত ওকে গোপন পথে নিয়ে আসব, যাতে গুহা বেয়ে সে নিজে নিজে নিচে নেমে পালাতে পারে। কিন্তু প্রহরীরা যদি সজাগ থাকে তখন কি হবে? প্রশ্ন করলাম আমি। তখন আপনাকে আর হলুদ মানুষকে আপনাদের ভূমিকা পালন করতে হবে। সেটা কি তা নিশ্চয় বলে দিতে হবে না। শুষ্ক কণ্ঠে জবাব দিল সে। একটা বেঁধে রাখা মানুষকে দেখে রাখার জন্য খুব বেশি লোকের দরকার হয় না। বেশিরভাগ প্রহরী আছে বেড়ার বাইরে। ভাবছে ওকে উদ্ধারের জন্য কেউ এলে শহরের দিক থেকে আসবে। সবে বলা হয়ে গেছে, এখন চলুন কাজ শুরু করি। সুতরাং কাজ শুরু করলাম আমরা। সবার আগে চলেছে সাদা ইঁদুর। সে বোল্ডারটাকে ঘুরে ওপাশে গিয়ে ছোট একটা পাথর সরিয়ে নিল। পাথরের মাঝে প্রকাশ পেল একটা ফাটল। সাদা ইঁদুরের পেছন পেছন সেটাই ঢুকে পড়লাম আমরা। প্রথমে সে, তারপর হ্যান্স, আর সবশেষে আমি। অন্ধকারে বেশ কিছুটা পথ উপরের দিকে উঠলাম আমরা। সাদা ইঁদুর যেমন বলেছিল তেমন হঠাৎ মাথার উপর খোলা আকাশ দেখতে পেয়েছিলাম। 2 বা 3 বার আমরা এমন খোলা জায়গা পেরিয়ে যাই। প্রায় 10 মিনিট বা তার কিছু বেশি সময় ধরে খাড়াই বেয়ে ওঠার পর সাদা ইঁদুর থেমে দাঁড়ালো। ফিসফিস করে বলল, এবার আসল গুহাটা শুরু হবে, একটু বিশ্রাম নিয়ে নিই। সামনে পথ একদম খাড়া। কৃতজ্ঞতার সাথে ওর কথা শুনলাম। তখনই শুনি ম্যাচে কাঠি ঘষার শব্দ। সাদা ইঁদুর পাম তেল দিয়ে ভরা একটা মাটির কুপি খুঁজে পেয়েছে। আরবদের মাঝে এটি ছিল বহুল প্রচলিত কুপি বাতি। অমন ঘন কালো অন্ধকারে লম্বা সময় কাটানোর পর এই আলোটাকেই মনে হচ্ছিল অনেক উজ্জ্বল। সেই আলোয় দেখি গুহাটা প্রায় গোল, এবং সেটা থেকে একেবারে খাড়া উপরে উঠে গেছে আরেকটা গুহা। এ গুহাটার কথাই তখন সাদা ইঁদুর আমাদের বলেছিল গুহাটা কেনেকির বাড়ির সামনের ক্লিপ থেকে বেরিয়ে থাকা পাথর ভেদ করে খাড়া উপরে উঠে গেছে। বোঝাই যাচ্ছে এটা মানুষের তৈরি, সাম্প্রতিক সময়ে তৈরি নয় অবশ্য। অতীতের কোনো এক সময় এটা বানানো হয়ে থাকতে পারে। হয়তো গুহাটা ছিল একটা মাইন শাফট, ধাতু আহরণের জন্য প্রথম ধাতু যুগের কেউ হয়তো গুহাটা খনন করেছিল। আফ্রিকাতে এটা সাধারণ একটা ব্যাপার। মাটাবেল ল্যান্ডে এমন অনেক দেখেছি। গুহাটার দেয়ালে জায়গায় জায়গায় কুপির আলো প্রতিফলিত হয়ে ঝকমক করছিল। হতে পারে সেগুলো কোনো ধরনের মূল্যবান ওর। অবশ্য আমার ধারণা ভুল হওয়া বিচিত্র নয়। শ্যাফটের ভেতর দিয়ে একটা নড়বড়ে সিঁড়ি উঠে গেছে। ওতে জায়গায় জায়গায় ছিল বিশ্রাম নেওয়ার জন্য পাথর কেটে বানানো ল্যান্ডিং, আর উপর থেকে ঝুলছিল একটা রশি।
উপরে কোনো কিছুর সাথে সেটা বাঁধা ছিল, কিন্তু আমার তখন মনে হচ্ছিল রশিটা নিশ্চয় বহুকাল ধরে ওভাবেই ঝুলে আছে, হয়তো অনেক আগেই পচে গেছে। ওই পচা রশি বেয়ে উঠতে হবে ভেবেই আমার আত্মার পানি শুকিয়ে যাচ্ছিল। ভাবছিলাম এ জায়গার বদলে যদি তখন অন্য কোথাও থাকতে পারতাম, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। ভয় পেয়ে আর লাভ কি? উপরে ওঠা ছাড়া আর কোনো উপায়ও তখন ছিল না, তাই আমার জিভটাকে সামলে রাখলাম। কিন্তু শুনতে পেলাম হ্যান্স প্রার্থনা করছে বা অভিশাপ দিচ্ছে কাউকে, অথবা হয়তো একসাথে দুটোই করছে। ভয় পাবেন না, সামনে বারুন। পাথরের উপর আমি যেখানে হাত পা রাখছি সেখানেই হাত পা রেখে উঠে আসুন। আর যেমন দেখা যাচ্ছে রশিটা তার চেয়ে অনেক মজবুত। এই বলে সে একটা ঝুড়ির ভেতর দ্বিতীয় একটা কুপি ভরে বেঁধে নিল। ঝুড়িটা বানানোই হয়েছে এমন কাজের জন্য যেন কুপি বহনকারী নিজের শরীরে আগুন না ধরিয়ে কুপিটা বহন করতে পারে। ওঠার আলোয় দেখতে পাচ্ছিলাম উপরে ওঠার জন্য কোথায় কোথায় হাত পা ফেলতে হবে। আশ্চর্য, দ্রুততায় সে লাফিয়ে উপরে উঠে গেল। ওর নড়াচড়া দেখে ভাবতে বাধ্য হলাম যথার্থই ওর নাম ইঁদুর দেয়া হয়েছে, কারণ ইঁদুরও খাড়া দেয়াল বেয়ে দৌড়ে উপরে উঠতে পারে। যতটা সম্ভব দ্রুত আমরা ওকে অনুসরণ করে গেলাম। পচা দেখতে রশিটা ডান হাতে ধরে আর সাদা ইঁদুরের দেখানো দেয়ালের বিভিন্ন জায়গায় পা ফেলে উপরে উঠতে লাগলাম। রশিটা ছিল মোষের চামড়ার ফালি পাকিয়ে বানানো। এ যাত্রার সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল রশি বেয়ে উপরে ওঠা। যদিও সাদা ইঁদুর বলেছিল রশিটা দেখতে যেমন আসলে ছিল তার চেয়ে অনেক শক্ত, আসলেও ওটা ছিল অনেক মজবুত, কিন্তু তখন তো আর আমরা সেটা জানতাম না, তাই ভয়টাকেও কোনো মতে সামলে দেয়া যাচ্ছিল না। তবে রশি পাওয়ার চেয়েও ভয়ের একটা ব্যাপার সেখানে ছিল। নিচে আমাদের মোমটা জ্বালিয়ে রেখে এসেছিলাম যাতে ওটার আলো দেখে ফিরতে পারি, কিন্তু একবার নিচে তাকাতেই মোমের আলো দেখতে পেলাম নিচের জায়গাটা মোমের আলোয় দেখতে পেলাম নিচের জায়গাটা কত দূর। এখন সামান্য একটু ভুল হলেও মৃত্যু নিশ্চিত। দূরত্বটা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তখন। আমার আরেকটা ছোট সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে আমার উইনচেস্টার রিপিটার রাইফেলটা ঝুলছিল আমার পিঠে। ওটার স্টাফ কাঁধে কেটে বসছিল। রাইফেলটা নিচে রেখে না আসায় ভীষণ আফসোস হচ্ছিল তখন। প্রথম ল্যান্ডিংয়ে পৌঁছে আমরা বিশ্রাম নিতে বসলাম। আমার চেহারায় নিশ্চয় ক্লান্তি আর উদ্বেগ ফুটে উঠেছিল, তাই দেখে আমার মনোযোগ অন্যদিকে ঘোরাতে সচেষ্ট হলো হ্যান্স। ফলাফল শুরু হলো আমার কাজকর্মের উপর বক্তৃতা ঝাড়া। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে হ্যান্স বলল, বিপদ আপদে মানুষকে সাহায্য করতে বাস খুব পছন্দ করেন। খুবই বাজে একটা অভ্যাস। বলে রাখছি, ভবিষ্যতে এ অভ্যাসের কারণেই একদিন ভীষণ বিপদে পড়তে হবে। জানেনই তো বোকাদের ভাগ্যে কি হয়। আমি তো আমার বাবাকে সাহায্য করতেও এই গুহায় আর ঢুকবো না, বিশেষ করে আমি যখন জানি না সে কে ছিল। যেহেতু মনে মনে আমি ওর কথা সমর্থন করছিলাম, তাই কোনো উত্তর দিলাম না। ও আবার উৎফুল্ল কণ্ঠে বলা শুরু করলো, তবে বাস আমার ধারণা জায়গাটা ছিল একটা মাইন শাফট, তাই যদি হয়ে থাকে তাহলে চিন্তা করুন 100 পাউন্ড ওর এর বোঝা কাঁধে নিয়ে মাইনাররা কিভাবে ওই পচা রশি বেয়ে উপরে উঠত। এখন আমাদের পালা। ওরা আপনার মতো খ্রিস্টান ছিল না, কাজেই জানতো না যে মারা গেলে স্বর্গে যেতে পারবে নাকি পারবে না। তবে আমাদের সেটা জানা আছে। বাস কেউ যখন খুব কষ্ট করে একটা নদী পার হয়,
তখন এটা ভেবে তার তৃপ্তি লাগে যে অনেকেই নদীটা পেরোতে গিয়ে ডুবে মারা গেছে। এটা কি বিশ্বাসযোগ্য যে এমন একটা জায়গাও হ্যান্স আমাকে হাসিয়ে ফেললো? তবে এটা জানতাম যে কিছু ঘটার আগেই ওর প্রবল সন্দেহযুক্ত মনে কেমন করে করে যেন তার আভাস পৌঁছেই যায়। তাই ওর উপস্থিতিতেই হয়তো অনেকটা নির্ভার বোধ করছিলাম। আবার শুরু হলো পচা রশি বেয়ে আর পাথরের ফাটলে হাত পা রেখে উপরে ওঠা। নিরাপদেই পৌঁছে গেলাম দ্বিতীয় ল্যান্ডিংয়ে। সাদা ইঁদুর সেখানে আমাদের অপেক্ষা করতে বলে খুব দ্রুত তৃতীয় ল্যান্ডিংয়ে উঠে গেল, কিন্তু ওখানে সে কি করলো দেখতে পায়নি। কিন্তু তার নেমে আসাটা ছিল ভারী অদ্ভুত। দুহাতে রশিটা ধরে অদ্ভুত কায়দায় নেমে এলো। নামার সময় দু একবার পাথরের ভাঁজে পা দিলেও বেশিরভাগটাই নেমে আসে ঝুলে ঝুলে। এভাবে নেমে আসতে দেখাটাও ছিল দৃষ্টিনন্দন একটা ব্যাপার।